নমস্কার, আমি খুকুমনি ট্রাইব টিভির বেঙ্গল এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার সাথে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন অঞ্জন। আজকে সমস্ত রাজ্য রাজনীতি, সমস্ত রাজ্যের মানুষ কোথাও একটা থমকে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, রামপুরহাট ঘটনা। আজকে সেই ঘটনা স্পেশাল নিয়ে আমাদের সঙ্গে একই স্টুডিওতে আছি অরিন্দম সরকারকে নিয়ে। নমস্কার আপনাকে স্বাগতম বেঙ্গল এক্সপ্রেসের পর্দায়। বেঙ্গল এক্সপ্রেসের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে প্রণাম, জোহার এবং সালাম জানাচ্ছি। স্যার, আপনার কাছে প্রথমেই প্রশ্ন বলবো যে আপনি নিশ্চয়ই জানেন যে রামপুরহাট ঘটনাটা ইতিমধ্যে সমস্ত রাজ্য শুধু নয়, সমস্ত দেশের একটা ক্রাইসিস হয়ে গেছে। সেই ক্রাইসিস নিয়ে আপনি কি বলতে চাইবেন? সবার প্রথমেই রামপুরহাট কাণ্ডে যে সমস্ত মানুষ এই নৃশংসতার শিকার হয়েছেন এবং মৃত্যু মুখে ঢলে পড়েছেন, তাদের আত্মার সদ্গতি চাইব এবং তার সাথে সাথে তাদের পরিবার পরিজনদেরকে সহমর্মিতা জানাবো। এবং আপনারা সবাই জানেন আজকের মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গিয়েছিলেন, সেই পরিবারের সাথে কথা বলেছেন, তাদের সমস্ত যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো তিনি শুনেছেন, নোটিশ করেছেন, তাদের রিহ্যাবিলিটেশনের জন্যে যা যা করণীয় সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং যারা এই ঘটনার সাথে, এই বর্বরোচিত ঘটনার সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে তিনি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ প্রশাসনকে অর্ডার দিয়েছেন যাতে কাউকে রেয়াত না করা হয়, সে যে দলেরই কর্মী হোক। এরকম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, তিনি ভর্ৎসনা করেছেন পুলিশ অফিসারদের এবং তাদের আপনারা দেখেছেন এসডিপিও, আইসি তাদেরকে ক্লোজ করা হয়েছে। তাছাড়াও অনেক পুলিশ অফিসারদের উপরে আপাতত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত করে যারা এর সাথে আরও অফিসাররা যুক্ত তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থার তিনি কথা অলরেডি মানুষের সামনেই তিনি পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে কোনো এরকম দুর্ঘটনা বলুন বা এরকম নৃশংস ঘটনা হলে সেটাকে সবার আগে চেষ্টা করা উচিত যাতে আগামী দিনে না হয় এবং সেই ঘটনার যারা দোষী ব্যক্তি তাদের যথাযথ যাতে শাস্তি বিধান করা যায় সেই ব্যবস্থাটা দেখা। এবং আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই এগোচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থা করা যায়। অরিন্দমবাবু, আজকে যেরকম মুখ্যমন্ত্রীর বকটই গ্রামে যাওয়ার পাশাপাশি বিরোধীরাও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের অর্ধেক রাস্তায় পুলিশ আটকে দেয়, এ বিষয়ে কি বলবেন? আমি যতটুকু দেখেছি পুলিশ নয়, সেখানকার যারা জনগণ, একজন কাউন্সিলরকে সেখানে এই বিজেপির যারা দেহরক্ষী সেন্ট্রাল ফোর্স তারা মারধর করার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ সেখানে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করেন এবং সেই প্রোটেস্টের জন্যেই তারা সেখানে কিছুক্ষণ আটকে পড়েন এবং তারপরে তারা সেখানে গিয়েছেন এবং সেই বাড়িতেও গিয়েছেন, তারা কথাবার্তা বলেছেন। আমরা বিজেপির মতো আজকে ত্রিপুরায় গেলে আটকে দেওয়া তৃণমূল কংগ্রেসকে বা অন্যান্য রাজ্যে গেলে আপনারা দেখেছেন সাম্প্রতিক উত্তরপ্রদেশের নির্বাচনের সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে তাকে কালো পতাকা দেখিয়ে তাকে নানাভাবে বিব্রত করা হয়েছে। কিন্তু আমাদের সরকার এই কাজ করে না। আপনারা উত্তরপ্রদেশের যে জঘন্য হত্যালীলা হয়েছিল, সেখানে একজন মহিলাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছিল, সেখানেও দেখেছেন আমাদের যারা তৃণমূল দলের নেতৃত্বরা, এমপিরা, তারা পরিবারের সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু তারা পরিবারের সাথে দেখা করতে দেয়নি সেই সরকার, বিজেপির সরকারের পুলিশরা। এবং অসমেও আমরা একই ঘটনা দেখেছি। অসমেও আমাদের যারা এমপিরা তারা গেছিল, তাদেরকে ফ্লাইট থেকে নামার সাথে সাথেই তাদেরকে আটকে দিয়ে তাদেরকে আবার ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেরেছি বিরোধী দলের সমস্ত নেতা তারা সেখানে গেছেন, পৌঁছেছেন। যদি রাজ্য সরকার চাইতো পুলিশ প্রশাসনকে দিয়ে আটকাতে, তাহলে নিশ্চিতভাবে তারা সেখানে পৌঁছাতে পারতো না। আমাদের মুখ্যমন্ত্রী সে পথে কখনো হাঁটেন না। আমরা তারই দেখতে পেলাম প্রতিফলন যে আজকে সমস্ত বিজেপির টিম তারা
সেই মৃত এবং আহতদের যে বাড়ি সেখানে গেছেন, কিন্তু তারা আমাদের তাদের কাছে করজোরে একটাই আবেদন থাকবে, এই হিংসা প্ররোচনা যেটা আপনাদের হিংসায় প্ররোচিত করবার অভ্যাস, সেই অভ্যাসটা থেকে ক্ষান্ত হন। মানুষকে প্ররোচিত করবেন না। কিভাবে এই ঘটনাগুলোর আর কোনো রকম রিপারকেশন না হয় রাজ্যে, মানুষ যাতে আবার শান্তিতে তাদের কাজকর্ম করতে পারে, সেই শান্তির অবস্থা যাতে ফিরে আসে, সেই ব্যাপারে রাজ্য প্রশাসন যেভাবে কাজ করছে সেই জায়গায় বিরোধী দলদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত, নাকি উস্কে দিয়ে চুলকে দিয়ে নানা রকম বিবৃতি দিয়ে ঘটনার আগুনে ঘি দেওয়ার মতো যে ব্যবস্থাগুলো এরা করে সেটা নিশ্চিতভাবে এদের করা উচিত না। আর এরকম করতে গেলে প্রশাসনেরও উচিত তাদের আটকে দেওয়া, যাতে করে নতুন করে কোনো রকম কেওয়াজ না হয়, নতুন করে মানুষের প্রাণহানি না ঘটে। এই ঘটনার আমরা নিশ্চিতভাবে নিন্দা করছি। এত জঘন্য কাজ হয়েছে এবং এই জঘন্য কাজের পরিপ্রেক্ষিতে আমাদের সরকার অ্যাক্টিভ হয়ে সাথে সাথে আজ অবধি সম্ভবত আমার কাছে যতটুকু খবর আছে প্রায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের বড় কর্তাদের সাসপেন্ড করা হয়েছে, তাদের ক্লোজ করা হয়েছে। যা যা করণীয় একটা ঘটনার প্রেক্ষিতে সমস্ত কিছু কিন্তু আমাদের রাজ্য সরকার করেছে। কিন্তু আমরা এটা বলতে পারি, গুজরাটের গোধরাতে যখন নরেন্দ্র মোদীর সময় সেখানে শয়ে শয়ে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, রেল জ্বলিয়ে দেওয়া হয়েছিল, বন্ধ করে রেলে মানুষকে মেরে দেওয়া হয়েছিল, তখন কিন্তু গুজরাট প্রশাসন এইভাবে কোনো রকম তারা কাজ করেনি যাতে করে এই দাঙ্গাকে বন্ধ করা যায়। সেই দাঙ্গায় যারা যুক্ত আজ পর্যন্ত আমরা তাদের কোনো শাস্তি হতে দেখিনি। এটাই বিজেপির প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের প্রশাসনের মধ্যে পার্থক্য। ঘটনা সত্যি নিন্দাজনক। এই ঘটনা দুঃখ জানাবার ভাষা নেই। এই প্রথম আমাদের মুখ্যমন্ত্রীর সময় প্রায় 13 বছর 12 বছর আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছে, এরকম ঘটনা হয়েছে। ইতিপূর্বে বাংলায় এই ঘটনার প্রচুর আপনারা নিদর্শন দেখতে পেয়েছেন। এই জায়গাটাতেই আমার আসবার আছে। ঠিক যেটা বললেন স্যার এই মুহূর্তে, যে এই যে নিঃসন্দেহভাবে এই যে মারামারি কাটাকাটি, এই যে গণহত্যা, এটা কতটা রাজনৈতিক অঙ্গের দিক থেকে দেখা যায়, কতটা রাজনৈতিক তরজা তৈরি করে, তার থেকেও বড় প্রশ্ন তৈরি করে মানবিকতার ওপরে। আপনারা একবার ভেবে দেখুন যে জলজ্যান্ত একটা কতগুলো মানুষকে যদি পুড়িয়ে দেওয়া যায়, তাদের ঠিক কতটা অসহায় লাগতে পারে সেই সময়টাতে। একটা মানুষ যে কিনা রাস্তায় থাকে বা বাড়িতে থাকে, সেই সময়তে তারা রাত্রিবেলা হয়তো তারা রেস্ট নিচ্ছে, ঠিক সেই সময়তে যদি আপনারা দেখেন যে কেউ জ্বালিয়ে দিল, কেমন মনে হবে? ঠিক তাই, সেদিনও হয়তো তারাও ঠিক সেইভাবেই আর্তনাদ করেছিল। প্রশ্নটা কতটা রাজনৈতিক সেটা নয়, প্রশ্নটা মানবিকতার। প্রশ্নটা আজকে মানবিকতার, যে সেই মানুষগুলোর কি সত্যিই কোনো দোষ ছিল? যদি দোষ থাকে তাহলে সেই আইন তুলে নেওয়ার দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের, কোনো সাধারণ মানুষের নয়। এবার সরাসরি চলে আসব সেই বাংলার। আজকে এই প্রথম ঘটনা নয়, এর আগে বহুবার এই ঘটনার সম্মুখীন হয়েছে বাংলা। তখন টিএমসি সরকার ছিল না, তখন সিপিআইএম এর সরকার ছিল। দেখে নেব সরাসরি স্ক্রিনে। সেনবাড়ি হত্যা 1970 সালে, মারিচাপি হত্যা 1979 সালে, আনন্দ মার্গী 1982, নানুর কাণ্ড 2000, আর তার থেকেও বড় কথা হলো নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রাম সেই 2007 সালের ঘটনা, যা আজ অবধি মানুষকে ঠিক সেরকমভাবে, যেইভাবে জলজ্যান্তভাবে মানুষকে সেই রকম একই রকম পজিশন তৈরি করেছে আজকে এই ঘটনা। কি তাই তো অরিন্দম বাবু? 2007 সালে যে ঘটনা, নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল, ঠিক সেই সময়কার ঘটনা কি আবার রিপারকেশন হচ্ছে না? আমি আপনার সাথে একদমই একমত হতে পারছি না, এই কারণে যে নন্দীগ্রাম, নানুর বলেন বা আনন্দমার্গী হত্যা বলেন, সুচপুর গণহত্যা বলেন, এইসব সমস্ত বিষয়ে স্টেটের একটা হাত ছিল। সেখানে সরকার এই ঘটনাগুলোকে ঘটতে সাহায্য করেছে, যেখানে পুলিশ হত্যা করেছে। অথচ আজকের ঘটনা কিন্তু কোনো স্টেট স্পন্সর ঘটনা নয়। এই ঘটনা একটা ঘটনার পাল্টা ঘটনা হিসাবে হয়ে থাকতে পারে, কিন্তু এইখানে রাজ্য সরকার কোনো জায়গায় যারা দোষী ব্যক্তি আছে তাদের পক্ষে তো নয়, বরঞ্চ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। কিন্তু একটি ঘটনাও যেগুলো আপনি উল্লেখ করলেন,
নন্দীগ্রাম, নেতাই, আনন্দমার্গী হত্যাকাণ্ড, সুচপুর, মরিচঝাপি, এই সব একটা ঘটনাতেও কিন্তু তৎকালীন যে রাজ্য সরকাররা ছিল, সাইবাড়ি বলুন, সেখানে তারা কিন্তু কোনো রকমভাবে রিয়্যাক্ট করেনি, এই ঘটনাকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেননি এবং ঘটনা ঘটে যাওয়ার পরে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক তাই স্যার, আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে ঘটনাটা কতটা রাজনৈতিক, তার থেকেও বড় প্রশ্ন আসে মানবিক। আজকে বেঙ্গল এক্সপ্রেসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা কতটা রাজনৈতিক আর কতটা মানবিক। যারা এই মুহূর্তে আমাদের সাথে দর্শক হিসেবে আছেন, নিশ্চয়ই কুকুমুনিও একমত হবেন যে আজকে আমরা ট্রাইব টিভির পর্দায় সত্যি ঘটনাটাকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছে। আচ্ছা স্যার, আপনার কাছে একটা প্রশ্ন চলে আসবে যে আনিরুলকে যে গ্রেপ্তার করা হয়েছে, যে পুলিশ এখনো পর্যন্ত তারাপীঠ থেকে তাকে গ্রেপ্তার করেছে, তাকে বিভিন্ন রকম প্রশ্ন বিতর্ক বিভিন্ন রকম কিছু হচ্ছে, তার থেকেও বড় প্রশ্ন হলো যে আনিরুল যারা অনুগামী, যারা আনিরুলকে পছন্দ করে, তাদের কেউ কেউ বলছে যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাকে যে পুলিশ তাকে যে অ্যারেস্ট করছে, তাকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা কোনো একটা জায়গাতে কারো মন গড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সিদ্ধান্ত নয়, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম ঘটনা হচ্ছে এত নৃশংস এবং তার পরিবার পরিজনরা তারা শোকে বিহ্বল অবস্থায় এখন আছে। তারা আনিরুল বাবুর বিরুদ্ধে কথা উঠিয়েছেন, কতটা সত্য কতটা মিথ্যা এই মুহূর্তে আমরা কেউ জানি না, কিন্তু পরিবারের থেকে একটা কথা উঠে এসেছে যে ব্লক প্রেসিডেন্ট আনিরুল, তাকে নাকি তার পরিবার থেকে ফোন করা হয়েছিল এবং তিনি সঠিকভাবে কর্তব্য পালন করেননি, যার ফলে এই ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দলের ব্লক প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তাদের পরিবারের পরিজনের যে অভিযোগ, সেই অভিযোগকে প্রাধান্য দিয়ে, তাদের মতকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিরুল ইসলামকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। যে কোনো খুনের ঘটনার আগামী দিনে সেই খুনের ঘটনার তদন্ত হবে, সঠিকভাবে তদন্ত হবে। যদি তিনি দোষী হন, নিশ্চিন্তে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে, আর যদি তিনি বেকসুর হন, নিশ্চিতভাবে তার যারা সমর্থক আছে তারা মনে করছেন তিনি বেকসুর, সেই জন্যেই তারা তার পিছনে দাঁড়িয়েছেন। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিছু মানুষ যারা আনিরুল বাবুকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন আনিরুল বাবু এরকম ঘটনা ঘটাতে পারেন না, তারা তার পক্ষ নিয়েছেন। কিন্তু প্রশাসনকে তার গতিতে চলতে হয়, আইনের পথে তাকে চলতে হয়। যখন তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তাকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন। নিশ্চিতভাবে তদন্ত চলবে, আগে তদন্ততে যেটা উঠে আসবে সেইভাবে ব্যবস্থা গ্রহণ হবে। এটাই করা উচিত, যেটা সঠিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এর আগে যেই সাহস কোনো মুখ্যমন্ত্রী বাংলার বুকে দেখাতে পারেনি, বাংলা কেন ভারতবর্ষের বুকে দেখাতে পারেনি। আজকে আমি নরেন্দ্র মোদীর কথা বলছি, তিনি আমাদের এই ঘটনাকে নিয়ে অতিরঞ্জিতভাবে দেখাবার চেষ্টা করছেন ন্যাশনাল টিভির পর্দায় বসে। তার কাছে আমাদের প্রশ্ন, তাকে তৎকালীন প্রধানমন্ত্রী গোধরার সময় বাজপেয়ী সাহেবকে কেন রাজধর্ম পালন করবার কথা তাকে স্মরণ করিয়ে দিতে হয়েছিল? তার একমাত্র কারণ যে সেই সময় সেখানে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, অথচ তার তত্ত্বাবধানে এত বড় গোধরাকাণ্ড ঘটে যাওয়ার পরে কোনো রকম তিনি আইনগত ব্যবস্থা সেখানে গ্রহণ করেননি, একটি মানুষকেও তিনি ডিটেন করেননি, তাদের প্রতি আইনের ব্যবস্থা করেননি। করবেন কিভাবে? কেননা তার দিকেই আঙ্গুলটা ছিল। কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন তিনি অনন্য, তিনি সেরা, তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করে রাখবার জন্য যা করণীয় আছে সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রশ্নটা ঠিক এই জায়গাটাতেই যে আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিই অনন্য। মেনে নেওয়া যাক, কিছুক্ষণ আগে যেই ঘটনা রামপুরহাটে ঘটেছে, সেই ঘটনাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং সেখানে উপস্থিত হয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। প্রশ্নটা সেখানেও নয়, প্রশ্নটা হলো প্রতিবার এই ঘটনার রিপিটেশন কেন হচ্ছে? প্রতিবার বাংলাকে আক্রমণ করে রাজনৈতিক দলেরা বিভিন্ন রকম কথা বলে যায়, কিন্তু সবশেষে কি সত্যিই রাজনীতি দাঁড়িয়ে থাকে? শেষমেশ কি রাজনীতিই কথা বলে নাকি মানবিকতা? স্যার, কোনটাকে আপনি বলবেন? রাজনৈতিককে বলবেন নাকি মানবিকতাকে বলবেন? আজকে
আপনারা বলতে পারেন যে বিজেপির দিকে আঙুল তুলতে পারেন, বিজেপিরা যদি কোনো কারণে টিএমসির ওপর আঙুল তোলে, এই আঙুল তুলাতুলির থেকেও কি বড় ইম্পর্টেন্ট নয় মানবিকতাটা? আপনি কি বলবেন স্যার? একদমই। আজকে গোটা ভারতবর্ষের বুকে একটা রাজনৈতিক আগ্রাসন চলছে, গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়া চলছে, ক্ষমতা কুক্ষিগত করবার একটা অপচেষ্টা চলছে। সেই প্রচেষ্টায় আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে বিজেপির যে কেন্দ্রীয় সরকার আছে, তারা সমস্ত রকম কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে আজকে ইডি সিবিআই থেকে শুরু করে কোথাও কোথাও পুলিশ প্রশাসন মিলিটারি তাদেরকে কাজে লাগিয়ে আজকে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করছে। তারা মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে না পূরণ করে শুধুমাত্র ক্ষমতাকে আজকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আজকে দিনের পর দিন মানুষের জীবনযাত্রা নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সেদিকে কেন্দ্রীয় সরকারের কোনো নজর নেই। কিন্তু একটার পর একটা রাজ্য দখল করবার প্রচেষ্টা এই কেন্দ্রের সরকার করে যাচ্ছে, এবং সেই প্রচেষ্টা করতে যা যা করণীয়, মানুষে মানুষে বিবাদ তৈরি করা, আজকে বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এবং মানুষের ভিতরে মজ্জায় মজ্জায় হিংসা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা এই বিজেপি দল এবং কেন্দ্রীয় সরকার করছে শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্যে। বাংলা আজকে 12-13 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যে পরিচালিত হচ্ছে, একটা শান্তির বাতাবরণ এখানে বিরাজ করছিল। আজকে এই শান্তিকে ধ্বংস করবার জন্যে বিজেপির বিভিন্ন রকম চক্রান্তের শিকার আজকে বাংলাতে তারা করছে। আজকে নানা রকম অর্থনৈতিক বঞ্চনা করা হচ্ছে বাংলাকে, নানা রকমভাবে সিবিআই ইডি দিয়ে তৃণমূলের নেতা নেত্রীকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে, দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে এই শান্ত বাংলা, যেটা আজকে গোটা ভারতবর্ষ নয় বিশ্বের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কুলসিত করা যায়, বাংলাকে গোটা বিশ্বের কাছে ছোট দেখানো যায়, বাংলাকে ভারতবাসীর কাছে ছোট দেখানো যায়। এই চেষ্টাটাই আজকে বিজেপির এই বাংলায় যারা আছেন সেই নেতারাও করছেন। নির্লজ্জ বেহায়া বিজেপির যারা অপদার্থ নেতৃত্বরা আছে, তারা সারাদিন চেষ্টা করছে কিভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা যায়, কিভাবে মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে একটা কেওয়াস তৈরি করে দেওয়া যায়, এবং সেটাকে বহু কষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমরা বলবো আরও বেশি কঠোর হতে, সাথে সাথে ঘটনার সাথে সাথে তাদের রিয়াকশন দেখাতে হবে। মুখ্যমন্ত্রীর মুখের দিকে চেয়ে থাকলে হবে না, শুধু সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী দেখবেন না, তার দেখার দায়িত্ব পড়ে না। তার জন্য পুলিশ প্রশাসন আছে, তাদের ভূমিকা নিতে হবে, আরও বেশি ভূমিকা নিতে হবে, যাতে যেভাবে বিরোধী দলগুলো চক্রান্ত করছে সেই চক্রান্তকে আটকে যায়। কোথাও কোথাও আমরা বলতে পারি কিছু পুলিশ প্রশাসনের যারা বিজেপির লোক আছে বা বিরোধী দলের লোক আছে, তারা কিন্তু নানা জায়গায় চেষ্টা করছে এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে দিতে, আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার। সেই বিষয়েও আমাদের সরকার সমস্তভাবে নজর রাখছে। আগামী দিনে সেই সব ব্যবস্থা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবেন। আমরা করজোর করে সমস্ত জায়গার লোকাল পুলিশদের বলবো, আপনারা আরও বেশি তৎপর হন, যাতে করে এই ধরনের ঘটনার কোনো বাতাবরণ বাংলার বুকে সৃষ্টি না হতে পারে। যেমনটা আপনি বললেন, সত্যি আজ রামপুরহাটে যা ঘটে গেছে তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই বিষয়ে আমরা আরো আলোচনায় ফিরে আসব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট বিরতির। ফিরে এলাম বিরতির পর। যেমনটা জানা যাচ্ছে, আজ মুখ্যমন্ত্রীর তৎপরতায় আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অরিন্দম বাবু, আপনার কাছে জানতে চাইবো, আজ মুখ্যমন্ত্রীর তৎপরতায় আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু গ্রামবাসীরা এর আগেও অনেকবার অভিযোগ তুলেছে যে আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হোক, কিন্তু মমতা ব্যানার্জি যে মুহূর্তে বললেন তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি এ বিষয়ে একটাই কথা বলবো, সবার আগে আমরা এই মুহূর্তেও নিশ্চিত নই যে আনারুল হোসেন তিনি কতটা এই অপরাধের সাথে জড়িত,
কতটা তিনি জড়িত নয়। আমরা দেখেছি বলেছেন যে পুলিশকে সঠিক সময় আনারুল হকের বলা উচিত ছিল যে এই ঘটনা ঘটতে চলেছে, এবং মুখ্যমন্ত্রীর কাছে তার পরিবারের মানুষজন তারা কমপ্লেন করেছেন যে অ্যাজ এ তৃণমূল ব্লক প্রেসিডেন্ট আনারুল বাবুকে তার পরিবারের লোকজন ফোন করে জানিয়েছিলেন যে তাদের পরিবারের উপরে আক্রমণ আসছে, এবং আনারুল হোসেন সেটা জানবার পরেও তৎকালীন পুলিশকে খবর দিয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেননি। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে সেই কমপ্লেন আসার পরে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কিছুটা হলেও কারণ আছে। সেই কারণের ভিত্তিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডিজিকে, এবং তারপরেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঠিক তাই, এই জায়গাটা একটু থামাবো। আজকে এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এক্স্যাক্টলি কি বলেছে চলুন শুনে নিই। এবং এটা এত দুঃখ গাথা এবং মর্ম ব্যথার ঘটনা যে আমি যখন সকালে শুনেছিলাম গত পরশু, আমি সঙ্গে সঙ্গে ববিকে ফোন করে বলি তুই ইমিডিয়েট যা, আমি কেষ্টদের ফোন করে পাঠাই, এবং আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনো। আমরা আজকে আধুনিক যুগে যাচ্ছি, সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে, আর এখানে অশান্তির আগুন শুধু কয়েকটা লোকের জন্য, এবং ফলে আমার শিশু থেকে শুরু করে মা থেকে শুরু করে ভাইরা থেকে শুরু করে সবাই আক্রান্ত হয়েছে, 10টা বাড়ি পুড়েছে। ভাদুও খুন হয়েছে, ভাদু খুন হওয়ার পরে আরো 10টা বাড়িতে আগুন লেগেছে, এবং সেখানেও 8 জন, ভাদুকে নিয়ে 8 জন না ওকে বাদ দিয়ে, ওকে নিয়ে 8 জন। আচ্ছা, আপনাদের যেটা ডিমান্ড আমি যেটা শুনেছি, এক হচ্ছে আমি পুলিশকে বলবো, পুলিশের কে আছে এখানে? ডিজি আছে। ওয়্যার ইজ ডিজি? আমি ডিজিকে তো এখানে পাঠিয়েছিলাম। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট, বাট তাকে কমপ্লেন করেছিল ওরা, কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি, ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো, পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারত, এটা দেখতে হবে। 2 হচ্ছে এখানকার যে এসডিপিও ছিল, তিনি ঘটনা যখন দেখলেন একজন খুন হয়ে গেল, খুন হয়ে যাবার পরেও তার প্রিকশন নেওয়া উচিত ছিল যাতে আর কোনো ঘটনা না ঘটে। আর এখানে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাই তো? আগেও খুন হয়েছে, এই গ্রামে আগেও অনেক খুন খারাপি হয়েছে, সেটা এসডিপিও তার দায়িত্ব পালন করেনি, আইসিও তার দায়িত্ব পালন করেনি, যারা এবং ডিআইবি তারাও দায়িত্ব পালন করেনি। সুতরাং যারা দায়িত্ব পালন করেনি এবং এই ঘটনা ঘটতে যারা জেনে শুনেও পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। এমন ভাবে সাজাতে হবে কেস, কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে, হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে। সুজপুরে যেরকম হয়েছিল, সুজপুরের কেসটা দেখে নিন, এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা, পাড়াপড়শিদের কথা নিয়ে। খুন হওয়াটাও খারাপ, অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাটাও খারাপ। দুটো ঘটনাকে আমি কন্ডেম করছি, এবং আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না যে একে পেলাম না, ওকে পেলাম না, বা দুজন পালিয়ে গেছে। যেখানে পালাক ধরে নিয়ে আসতে হবে। আর যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে, আনারুল অ্যারেস্ট হবে, আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, তা নাহলে ওকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। তার কারণ হচ্ছে যখন পাবলিক ওকে বলেছিল যে ঘটনা ঘটতে পারে, এবং এসডিপিও জানতো, আইসি জানতো। দেখুন, আমি যখন একটা খবর বলছি, এবং আমিও জানতো, আইসি জানতো। দেখুন, আমি যখন একটা খবর বলছি, আমি এখানে চেয়ার হিসেবে বলছি না, আমি একটা মানুষ হিসেবে বলছি। এটা আমার মানবিকতা। তারা নেগলেক্ট না করলে এই ঘটনা ঘটতো না। সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিংটা দিত, কিন্তু পুলিশ পিকেটিং দেয়নি। এরপরে হচ্ছে আবার
এখনো ধরুন যাদের মেয়েরা বাচ্চারা বেঁচে আছে, যে কোনো সময় তাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে কেউ অ্যাটাক করতে পারে। বহিরাগত বড় বৃহত্তর কনস্পিরেসি আছে এখানে। সুতরাং এইখানে ভালো করে পিকেটিং রাখতে হবে। সকালবেলা রাখলাম, দুপুরবেলা পালিয়ে গেলাম হবে না, কন্টিনিউ করবে। দুই হচ্ছে যারা হসপিটালে আছে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে তাদের ভালো করতে হবে। আমি 60% যে পুড়েছে তাকে আমি কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলাম হেলিকপ্টারে করে, কিন্তু ওর জার্কিং এ শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই ডাক্তাররা অ্যালাউ করেনি। তাই আমরা এখানে এক্সপার্ট টিম পাঠাচ্ছি যাতে তার চিকিৎসা। আমরা শুনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছিলেন সেই সময়তে। প্রশ্নটা সরাসরি এবার পুলিশের ওপরে। যে সমাজে পুলিশকে রক্ষক বলা হয়, সেই সমাজেই যদি পুলিশ ভক্ষকের মতো অভিনয় করে, সত্যিই কি সেটা সমাজের জন্য ভালো দেখায়? সত্যিই কি সমাজের ওপর প্রশ্ন ওঠে না যে মানুষ কার কাছে হেল্পের জন্য যাবে? আজ সেই প্রশ্নটা আবারও উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সিদ্ধান্ত জানালেন, পুলিশকে জানালেন যে তুমি এবার আনিরুলকে গ্রেপ্তার করো। ঠিক তারপরই গ্রেপ্তার হলো। তার আগে গ্রেপ্তার হলো না কেন? ঠিক কী কারণে গ্রেপ্তার হলো না অরিন্দম বাবু? দেখুন, যে কথা বিরোধী দলের নেতৃত্বরা বলছেন যে ইন্টেলিজেন্স এখানে পুরোপুরি ফেল হয়েছে, ইন্টেলিজেন্সের কথা বিজেপির বিরোধী নেতাদের মুখে একদম মানায় না। কারণ আপনারা গোধরার সময় আমরা প্রশ্ন তুলতে পারি যে গোধরার ঘটার সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছিল? একটা রাজ্যে যত স্ট্রেংথ আছে ইন্টেলিজেন্সের, তার চেয়ে অনেক অনেক বেশি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তাদের স্ট্রেংথ থাকে। এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স রাজ্যের উপরেও তারা কিন্তু ভিজিলেন্স রাখে। সেক্ষেত্রে সেন্ট্রাল ইন্টেলিজেন্স যেভাবে গোধরায় ফেল হয়েছিল, আপনারা জানেন পুলওয়ামা, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুরো মিলিটারি তাদের যে কনভয়, তার উপরে অ্যাটাক হয়ে এতগুলো মিলিটারির তাদের বলিদান দিতে হলো, তারা মারা গেলেন। সেই সময় এদের ইন্টেলিজেন্সের কথা মনে পড়েনি। আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে মুখে বলছেন যে পুলিশ ঠিক করে কাজ করতে ব্যর্থ হয়েছে, ওখানে একটা খুন হয়েছিল, তারপরেই সাথে সাথে পুলিশের উচিত ছিল এই খুনের কি ভাইব্রেশন হতে পারে, এই খুনের ঘটনায় পাল্টা কি হতে পারে, এই সমস্ত বিষয়ের উপরে ইন্টেলিজেন্সের খবর রাখা উচিত ছিল, পুলিশের নজর রাখা উচিত ছিল। একটু থামাবো। আজকের এই ঘটনা স্বাভাবিকভাবে সমস্ত বেঙ্গল, শুধু বেঙ্গল নয়, সমস্ত দেশে একটা বিশাল বড় ক্রাইসিসের সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক মহল কতটা পরিমাণে আশ্বাস দিল, কতটা পরিমাণে মানুষের পাশে এসে দাঁড়ালো, তার থেকেও বড় প্রশ্ন আসছে আবারও ঘুরিয়ে ফিরিয়ে মানবিকতার। আজ আমার ভূপেশ হাজারিকা মহাশয়ের একটা কথা খুব মনে পড়ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সত্যি তাই, মানুষ মানুষের জন্য যদি না দাঁড়ায়, যে সময়টাতে সেই মানুষগুলো তরপাচ্ছিল, সেই মানুষগুলোর পাশে যদি আজ সত্যিই মানুষ দাঁড়াতো, তাহলে হয়তো আজ পুলিশ প্রশাসন কিংবা নেতাদের বা নেত্রীদের অপেক্ষা হয়তো করতে হতো না। সেই সময়টাতে যদি মানুষ মানুষের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। কতটা ঠিক তুমি যেমনটা বললে যে আজ যেমন মুখ্যমন্ত্রী তৎপরতায় আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হলো, আমরা আশা রাখি এর পরবর্তীকালে এই ঘটনায় যারা জড়িত তারাও সঠিক সাজা পাবে। আর ঠিক এই ঘটনা নিয়ে কাল আমরা বেঙ্গল এক্সপ্রেসের পর্দায় আবার থাকছি অরিন্দম বাবুর সাথে। ততক্ষণের জন্য নমস্কার।